আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা 5টি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নইলে আপনি অনেক কিছু মিস করবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব, বাংলা সহ বঙ্গোপসাগরের উপকূলে বাড়ছে বিপদ, আছে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, এমনটাই রিপোর্টে বলা হয়েছে। তো বন্ধুগণ, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও উত্তাল হবে ভারতের উপকূল এলাকা, বাড়বে সমুদ্রের জলস্তর, একের পর এক মারণ ঝড় আছে পড়বে বাংলা সহ ভারতের উপকূল এলাকাগুলিতে, মূলত বঙ্গোপসাগর, চীন সাগর, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূল এলাকায় এমন লক্ষ্য করা যাবে, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা। সম্প্রতি ক্লাইমেট ডাইনামিক্স স্প্রিঙ্গার নামে একটি জার্নালে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন আইআইটি খড়গপুরের গবেষকরা। ওই রিপোর্টে বলা হয়েছে, ঝড় হওয়ার কারণে সমুদ্রে বড় ঢেউয়ের লক্ষ্য করা যাবে। সেই ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বহু এলাকা। সমুদ্রের নোনা জল স্থলভাগে ঢুকে মিশবে ভূগর্ভস্থ জলের সঙ্গে, নষ্ট হবে প্রচুর ফসল, অর্থাৎ এর প্রভাব সরাসরি পড়বে আর্থ সামাজিক ভিত্তির উপর। গবেষকেরা জানাচ্ছেন, মূলত জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে ঝড় হাওয়া এবং বড় ঢেউয়ের প্রবণতা বাড়বে দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে। দক্ষিণ ভারত মহাসাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে অন্তত 1 মিটার। অন্যদিকে গত শতাব্দীর প্রবণতা থেকে গবেষকদের দাবি, ঝড়ের দাপট বাড়বে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়, উত্তর ভারত মহাসাগর, উত্তর পশ্চিম আরব সাগর, দক্ষিণ চীন সাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর। ঢেউয়ের উচ্চতা প্রায় 0.4 মিটার বেড়ে যেতে পারে। এছাড়াও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্টে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট। পরের খবরে চোখ রাখবো, শেষ রক্ষা হলো না, কিছুক্ষণ আগেই মারা গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। তো বন্ধুগণ, তিনি কোন হসপিটালে ভর্তি ছিলেন, কটার সময় মারা গেলেন, তিনি কি অসুখে ভুগছিলেন, বর্তমানে তার বয়স কত হয়েছিল, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লতা মঙ্গেশকর প্রয়াত, বয়স হয়েছিল 92 বছর। প্রায় 4 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতি হচ্ছিল, কিন্তু শনিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। কোভিডে আক্রান্ত হওয়ায় গত 11 জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবদ্বীপর শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। 30 জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে, কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। এর আগেও সংকটজনক অবস্থায় একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল লতাকে, কিন্তু অনুরাগীদের আশ্বস্ত করে প্রত্যেকবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। 1929 সালে 28 সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবার। মাত্র 13 বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। 13 থেকে 14 বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গাওয়া, মারাঠি ছবিতে। মুম্বাই যাওয়ার পর 1948 সালে প্রথম হিন্দি ছবিতে গান, সেই ছবির নাম হলো মজবুর ছবিতে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট। দুয়ারে মদ প্রকল্পের ভাবনা বাংলায়, 4 সংস্থার সঙ্গে আবগারি দপ্তরের কথা পাকা। তাহলে কি রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে মদ প্রকল্প? তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেবো কি আপডেট বেরিয়েছে। করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি সব রকমের মদ পৌঁছে দেওয়ার পরিষেবা শুরু করেছিল রাজ্য সরকার। সেই ব্যবস্থা রাজ্যের আবগারি দপ্তরের পোর্টাল থেকে হলেও পৌঁছে দেওয়ার কাজ করতে হতো বিভিন্ন মদের দোকানকে। এলাকা ভিত্তিকভাবে মদের দোকান নিজস্ব কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি অর্ডার মাফিক বিয়ার, হুইস্কি, রাম, দেশি ইত্যাদি পৌঁছে দিত। সেই পরিষেবা এখনও কোথাও কোথাও চালু থাকলেও তা পুরোপুরি সক্রিয় নয়। এই পরিস্থিতিতে পাকাপাকিভাবে বিভিন্ন রিটেল সংস্থার সঙ্গে চুক্তি করে এই পরিষেবা বড় আকারে চালু করতে চাইছে রাজ্য সরকার। সরকারিভাবে এটিকে মদের রিটেল বলা হলেও আবগারি দপ্তরের অনেকেই এটিকে দুয়ারে মদ প্রকল্প নাম দিয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে এই প্রক্রিয়া শুরু হয়। আবগারি দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন বেপকো মদের রিটেল করতে আগ্রহীদের আবেদনপত্র চেয়েছিল। সেই সব সংস্থাকে আবেদন করতে বলা হয়েছিল যারা অনলাইনে মদ্যপ্রেমীদের বরাত নিতে পারবেন এবং খুচরো দোকান থেকে মদ কিনে ক্রেতাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। তবে এই ব্যবস্থায় একটি শর্ত
ছিল যে মদ বিক্রি করা যাবে শুধুমাত্র নির্দিষ্ট বয়সের উপরের ক্রেতাদেরই। আবগারি দপ্তরের এক কর্তা জানিয়েছে অগ্রিম 25,000 টাকা দিয়ে অনেক আবেদন জমা পড়েছিল। তার মধ্যেই বাছাই করে 4টি সংস্থাকে বাছা হয়েছে। মনে করা হয়েছে এই সংস্থাগুলি সরকারেরও ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারবে। এর মধ্যে একটি কলকাতার, বাকি একটি মুম্বাইয়ের, একটি বেঙ্গালুরুর ও একটি চেন্নাইয়ের সংস্থা। দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মাসে এই 4 সংস্থা বাজিমাত ড্রিঙ্কস, নেচার বাস্কেট, নুনজো ডিজিটাল এবং প্লাটিনাস অ্যানালিটিকার নাম চূড়ান্ত করা হয়েছে। কোন সংস্থা কোন এলাকায় কাজ করবে, কিভাবে অনলাইনে বরাত নেওয়া হবে বা বিক্রি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ফেব্রুয়ারি মাসের গোড়াতে 4 সংস্থার সঙ্গে স্বাক্ষরিত হবে। তারপরে নিয়মকানুন সব চূড়ান্ত হবে। বেবকো ঠিক করেছে আগামী অর্থবর্ষের গোড়ার দিকে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ শুরু হয়ে যাবে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার পরিষেবা। পরের খবরে চোখ রাখবো, পাগল মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবি শুভেন্দুর। ফের একবার মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস চেয়ারম্যান পদ থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন বিরোধী দলের সঙ্গে খারাপ ব্যবহার করে বিরোধী দলের সঙ্গে খারাপ ব্যবহার করে রাজ্যের সরকার। আর সেই মন্তব্যে রাজ্যপালের পক্ষ নিয়ে শুভেন্দু বলেন স্বীকৃতি বিরোধী দলকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। বিজেপি বিধায়কদের ভাঙিয়ে নেওয়া হয়, এমনকি তাদের গুরুত্বপূর্ণ পদও দেওয়া হয়। মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে, পরিষদীয় রাজনীতির রীতিনীতি মানা হয়নি। শুভেন্দু আরও বলেন পাগল মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রাখা হয়েছে। স্পিকারের উচিত এই পদটি বিজেপিতে দিয়ে দেওয়া। প্রসঙ্গত মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদনের পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিজেপি। 28 জানুয়ারি ফের স্পিকারের কাছে শুনানি রয়েছে। পরিষদীয় রাজনীতি মেনে বিজেপিকে ওই পদ দেওয়া হোক বলে দাবি জানানো হয়েছে। পরের খবরে চোখ রাখবো, এবার দুয়ারে ভোটার কার্ড। জাতীয় ভোটার দিবসে মানুষের হাতের মুঠোয় একগুচ্ছ সুবিধা। ইতিমধ্যেই ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে 2022 সালে 25শে জানুয়ারি দ্বাদশতম জাতীয় ভোটার দিবস পালনের অনুমতি এবং নির্দেশ দেওয়া হয়েছে। ভোটদান একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের বশবর্তী হয়ে মানুষ নিজেদের পছন্দ মতো প্রশাসনকে বেছে নেন। ভারতের মতো গণতান্ত্রিক দেশ ভোটদানের মাধ্যমে এই নির্বাচনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে ভারতীয় ভোটারদের নানান শপথ দেওয়া হবে। সেই তালিকায় থাকবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার। এই দিন সারা দেশে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নানান ভোটার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হবে। প্রত্যেক অনুষ্ঠানের আয়োজনই হবে কোভিড গাইডলাইন মেনে। ইতিমধ্যে সেই অনুযায়ী অনলাইন মারফত প্রত্যেক জেলা নির্বাচন অফিসার, বিভাগীয় কমিশনারদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। 1950 সালে 25শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে 2011 সাল থেকে জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে। এ বছরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সর্বপ্রথম এই বিশেষ দিবসের প্রস্তাব আনেন। পরবর্তীকালে মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রতি বছরই সমস্ত নিয়ম মেনে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। দুয়ারে ভোটার কার্ড। 2022 সালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য রাজ্যে রয়েছে নতুন প্রকল্প। নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রকল্প একটি অন্যতম পদক্ষেপ। মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক। এই প্রকল্প অনুযায়ী দুয়ারে সরকারি কর্মসূচির আওতায় প্রত্যেক সাধারণ মানুষ বাড়িতে বসে পেয়ে যাবেন তাদের ভোটার কার্ড। এই কাজকে আরও সহজ সরলভাবে করতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ডাকঘর দপ্তরের সাথে কিভাবে প্রকল্প এগোবে সে বিষয়ে কথা বলা হয়েছে। হঠাৎ এই প্রকল্প কেন? সাধারণ ভোটার কার্ডে ভুল কিংবা নতুন ভোটার কার্ড করার ক্ষেত্রে বহু মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। নতুন প্রকল্প অনুযায়ী ভোটার কার্ডের জন্য সাধারণ মানুষকে আর বেশি ছোটাছুটি করতে হবে না। ভোটারদের বাড়িতে বাড়িতে ডাকযোগের মাধ্যমে কার্ড পৌঁছে যাবে। শুধু তাই নয়, তার সাথে থাকবে বিশেষ কিছু ব্যবস্থা। সেই পার্সেলে এমন কিছু তথ্য থাকবে যেখানে থেকে নতুন ভোটাররা ভোট সম্পর্কিত কিংবা কিভাবে ভোট দিতে হয় তা নিয়ে নানান তথ্য পেয়ে যাবেন হাতের মুঠোয়।